পদ্মা সেতু হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড, বললেন প্রধানমন্ত্রী। সরকারের ধারাবাহিকতার কারণে উন্নয়ন চলমান, ৩ জেলায় ৩ সেতুর উদ্বোধন। মূর্তি পূজা আর ভাস্কর্যকে সম্মান জানানো এক নয়, সৌন্দর্য চর্চা ইসলামী শিক্ষা নিষিদ্ধ নয়। ব্রিফিং, সম্মিলিত ইসলামী জোটের হেফাজতের বর্তমান নেতৃত্ব উগ্রপন্থী। গোল্ডেন মনির হয়ে ওঠার পেছনের কারিগরদের খুঁজছে র্যাব, ৩ মামলায় ১১ দিনের রিমান্ড। কানাডার বেগমপাড়ার বাংলাদেশিদের নাম ঠিকানা জানতে চান হাইকোর্ট। করোনায় বাড়ল মৃত্যু, দেশে ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৮ জন। ভ্যাকসিনের তৃতীয় ধাপে বাংলাদেশকে ট্রায়ালের প্রস্তাব চীনের, সুযোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সময় সংবাদে সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। আধুনিক যোগাযোগ অবকাঠামো দেশের উন্নয়ন ত্বরান্বিত করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলে অভূতপূর্ব উন্নয়ন হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায়। শুধু যোগাযোগ নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আসবে বলে জানিয়েছেন তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাগুরা, যশোর ও নারায়ণগঞ্জে ৩টি সেতু উদ্বোধন করে এ কথা বলেন সরকার প্রধান। এ সময় করোনার অস্বাভাবিক পরিস্থিতিতে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে নেয় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে উদ্বোধন করা হয় পাবনায় নির্মিত বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম স্বাধীনতা চত্বর। সরকার প্রধান বলেন, যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে ত্বরান্বিত হবে মানুষের জীবনমান সহ অর্থনৈতিক সক্ষমতা। এই ৩টে সেতু কিন্তু এই সমস্ত অঞ্চলগুলির আর্থসামাজিক উন্নয়নের দিকে বিশেষ অবদান রাখবে। তাছাড়া আমরা যেমন পদ্মা সেতু করছি, দক্ষিণ অঞ্চলের সাথে একটা যোগাযোগ যেটা একসময় সত্যি খুব কষ্ট ছিল, পদ্মা সেতু হয়ে গেলে আর সেই সমস্যাটা থাকবে না। তাছাড়া দক্ষিণ অঞ্চলের সার্বিক উন্নয়নেও আমরা ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আসার পর সারা বাংলাদেশে যোগাযোগের একটা ব্যাপক নেটওয়ার্ক আমরা গড়ে তুলেছি। দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের সব প্রস্তুতি রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সময় মতো ভ্যাকসিন পাবে দেশের মানুষ। আরেকটা নতুন ধাক্কা এখন আসছে বিশ্বব্যাপী, আমাদের এখন থেকে সেই প্রস্তুতিও আমরা নিচ্ছি। সেক্ষেত্রে আমরা সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা এবং এর ফলে যেন মানুষ আর ক্ষতিগ্রস্ত না হয়। কারণ প্রথম দিকে আমাদের অতটা অভিজ্ঞতা ছিল না, এখন অন্তত অভিজ্ঞতা হয়েছে। কাজে নিজেকে সুরক্ষিত রাখা এবং অপরকে সুরক্ষিত করা, এই দায়িত্বটা সকলকে পালন করতে হবে। করোনা মহামারীর মধ্যেও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সরকার প্রধান। এই ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেও আমাদের যে উন্নয়ন কাজগুলি চলছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মূর্তি পূজা করা আর ভাস্কর্যকে সম্মান জানানো এক নয়, ইসলামী শিক্ষা নিষিদ্ধ নয়, সৌন্দর্য চর্চাও। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের নেতারা একথা বলেন। তারা বলেন, রাজনৈতিক ফায়দা লাভের জন্য ধর্মের অপব্যাখ্যা করে সহজ সরল মানুষকে বিভ্রান্ত করছে ধর্মের লেবাসধারীরা। মুসলিম রাষ্ট্র সৌদি আরবের মূল কেন্দ্রে এই মুষ্টিবদ্ধ হাতের ভাস্কর্যটির নাম দ্য ফিস্ট। শুধু সৌদি আরব নয়, মুসলমানদের অধিকার নিয়ে বিশ্বে যে কটি দেশ সোচ্চার তার মধ্যে অন্যতম তুরস্ক। তুরস্কের বহু স্থানে স্থাপন করা হয়েছে আধুনিক তুরস্কের রূপকার কামাল আতাতুর্কের ভাস্কর্য। সম্প্রতি জাতির পিতার ভাস্কর্য নিয়ে বিরোধিতার উন্মাদনায় মত্ত কয়েকটি ধর্মীয় সংগঠন। তাদের দাবি, ভাস্কর্য ইসলাম বিরোধী বিষয়। রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট। কোরআনের আয়াত, সূরা ও হাদিসের লাইনের লিখিত ব্যাখ্যা দিয়ে জোটের সভাপতি বলেন, মূর্তি পূজা আর ভাস্কর্য শ্রদ্ধা নিবেদন দুটি ভিন্ন বিষয়। মূর্তি মানেই শিরকের উপকরণ নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খেলনার ঘোড়ার ছোট মূর্তি রাখা ছিল। বুখারী শরীফ কিতাবুল আদাব। কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিষেধ করেননি। একইভাবে যেসব ভাস্কর্য ঐতিহাসিক কোনো ঘটনার স্মৃতিপলক হিসাবে স্থাপিত হয় তা ইসলামী শিক্ষা অনুযায়ী নিষিদ্ধ নয়। তিনি বলেন, রাজনৈতিক ফায়দা লাভের জন্য ধর্মের অবব্যাখ্যা করে সহজ সরল মানুষকে বিভ্রান্ত করছে ধর্মের লেবাসধারীরা। হেফাজতিরা যদি সত্যি ভাস্কর্য নির্মাণের বিরোধী হয়ে থাকেন, তবে এর প্রমাণ তারা তাদের হাটহাজারির কাছেই অবস্থিত খাগড়াছড়িতে প্রদর্শন করতে পারেন। জিয়াউর রহমান সাহেবের একটি বৃহদাকার ভাস্কর্য নির্মিত হয়েছে। মানুষের এই মূর্তি ভেঙে এরা প্রমাণ করতে পারেন এই বিষয়ে তারা কতটা সিরিয়াস।
বর্তমানে হেফাজত ইসলামের নেতৃত্বে আছে উগ্র মৌলবাদীরা, আর এজন্যই তারা কট্টরপন্থায় হাঁটছেন বলেও মন্তব্য করা হয় সংবাদ সম্মেলনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য নির্মিত ভাস্কর্য, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ স্মৃতি সংরক্ষণের জন্য কঠোর আইন প্রণয়নে সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রার্থনা করার নিয়তে শহীদ মিনার, স্মৃতিসৌধ কিংবা কোনো ভাস্কর্যে মানুষ ফুল দেয় না, বরং যা করা হয় তা হলো শ্রদ্ধা নিবেদন। সেটির ভিন্ন ব্যাখ্যা করছে ধর্মান্ধরা। জঙ্গি এবং প্রতিক্রিয়াশীল মৌলবাদী অংশটা এখন নেতৃত্বে আসছে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। গোল্ডেন মনিরের প্লট জালিয়াতের পেছনে রাজুকের কারো সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। রাজুকের দুর্নীতি ও অনিয়ম বন্ধে শুদ্ধি অভিযান চালানোর কথাও জানান তিনি। এগুলি আমরা তদন্ত করব। তদন্তে যারা যারা শনাক্ত হবে তাদের সকলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে যদি আমরা অনিয়ম উদ্ঘাটন করতে পারি এবং এই প্রক্রিয়ায় যদি কোনো প্রকারের থাকে, অবশ্যই আমরা বাতিল করব। শুদ্ধি অভিযান চালানো হবে এবং আবার আমরা নতুন করে আরও শুদ্ধি অভিযান পরিচালনা করব, সেই পরিকল্পনা আমাদের রয়েছে। কানাডার বেগমপাড়ায় যেসব বাংলাদেশি অবৈধভাবে অর্থ পাচার করে স্থায়ী হয়েছেন তাদের সবার নাম ঠিকানা চেয়েছেন হাইকোর্ট। আগামী 17 ডিসেম্বরের মধ্যে তাদের তালিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত তার পর্যবেক্ষণে বলেন, অর্থ পাচারকারীদের মধ্যে বেশিরভাগই সরকারি কর্মকর্তা। অর্থ পাচারকারীরা কানাডার বেগমপাড়ায় স্থায়ী হয়েছেন, গড়েছেন আলিশান বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এ বিষয়ে সরকারের এক মন্ত্রীর বিস্ফোরক মন্তব্যের পর আবারও আলোচনায় বেগমপাড়া। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট দেখে রোববার আবারও অর্থ পাচারকারীদের তালিকা চাইলেন দেশের উচ্চ আদালত। এর আগেও হাইকোর্টের একটি বেঞ্চ তালিকা চেয়েছিল, যার অগ্রগতি এখনও জানা যায়নি। পাচারকারীরা দেশের শত্রু, দেশ জাতির শত্রু। যে আপনারা কি করছেন আমাদেরকে বলেন, এই মর্মে আদালত একটি সুমোটো রুল ইস্যু করেছেন এবং আরও গুরুত্বপূর্ণ একটা হলো, যেটা হলো ইনজাংশন দিয়েছেন, নিষেধাজ্ঞা, যে লন্ডারিং মানি, যে টাকাগুলি পাচার হবে এখন থেকে সেই মামলাগুলি পাচারের উপর টোটালি নিষেধাজ্ঞা দেওয়া হলো। এদিন উচ্চ আদালত বলেন, অর্থ পাচারকারীরা জাতীয় বেঈমান ও দেশের শত্রু, তাই অর্থ পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক হতে হবে। কয়েকটা বিষয়কে ওনারা রেসপন্ডেন্ট করেছেন। দুদক চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএফআইও এবং ঢাকা ডিসি অবৈধ চ্যানেলে কেউ টাকা পাচার করতে না পারে সেই মর্মে একটা নিষেধাজ্ঞা দিয়েছে। সেটার জন্য সবাইকে সতর্ক থাকার জন্য বলেছে। দেশের অর্থ বিদেশে পাচারকারীদের সুনির্দিষ্ট তালিকা নেই কোনো সংস্থার হাতে, যদিও দুদক জানিয়েছে তাদের হাতে 60 থেকে 70 জনের একটি তালিকা রয়েছে, যার মধ্যে 8 জনের নাম ঠিকানা দেয়া হয়েছে ইন্টারপোলকে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। মৃত মানুষ ফিরে আসছে সশরীরে প্রাণ নিয়ে, উন্মোচিত হচ্ছে অপরাধের এক অচেনা জগৎ। মৃতরা ফিরছেন কিভাবে? বিস্তারিত জানতে চোখ রাখুন রাত 10টার সম্পাদকীয়তে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে শনিবার প্রকাশিত করোনার তথ্য জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 38 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6388 জনে। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 2060 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 13,870 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 26,49,072 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 2060 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,47,341 জন। 24 ঘন্টায় মারা গেছেন 38 জন। এ পর্যন্ত করোনাক্রান্ত হয়ে মারা গেলেন 6,388 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,076 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,62,428 জন। যথাযথ পদক্ষেপ নেয় বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশে করোনায় মৃত্যুর হার ও সংক্রমণের হার নিয়ন্ত্রণে। তবে বর্তমানে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণের ঝুঁকি বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে রাজধানীর একটি হোটেলে ইন্ডিভিজুয়াল হেলথ আইডি কার্ড বিতরণ এবং হেলথ আউটকাম পরিমাপ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বিদায়
মৃত্যুর হার কম এবং সুস্থতার হার বেশি এবং সংক্রমণের হারও মোটামুটি আমি মনে করি নিয়ন্ত্রণে আছে। কিন্তু ইদানিং আমরা দেখছি যে আমাদের সংক্রমণের হার একটু বাড়ছে, মৃত্যুর হারও একটু বাড়ছে। অর্থাৎ আমরা একটু বেখেয়ালি হয়ে গেছি, আমরা মাস্ক সেইভাবে পরছি না এবং সামাজিক দূরত্ব বজায় রাখছি না। সকলে মিলে কাজ করলে এটা সম্ভব হবে। করোনা বেড়ে গেলে পরে এটা কিন্তু সম্ভব হবে না। ভ্যাকসিনের তৃতীয় ধাপে বাংলাদেশকে ট্রায়ালের প্রস্তাব দিয়েছে চীন। বিশেষজ্ঞরা বলছেন শুধু চীন নয়, তৃতীয় ধাপে এগিয়ে থাকা সবগুলো ভ্যাকসিন দেশে ট্রায়ালের সুযোগ কাজে লাগানোর দরকার। তবে সেক্ষেত্রে প্রথম 2 ধাপে ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে স্বেচ্ছাসেবীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। রাশেদ লিমনের রিপোর্ট। আবারও করোনা ভ্যাকসিন ট্রায়ালে তৃতীয় ধাপে অংশ নেওয়ার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। শনিবার চায়না এম্বাসির ডেপুটি চিফ হুয়ালং ইয়াং তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, দেশটির আনহুই জিফিং লংবং বায়োলজিক ফার্মেসি তাদের ভ্যাকসিন ZF2001 বাংলাদেশে তৃতীয় ধাপে ট্রায়ালে আগ্রহী। বিশেষজ্ঞরা বলছেন শুধু চীন নয়, সম্ভাব্য এগিয়ে সব অংশীজনের সঙ্গেই যোগাযোগ রেখে ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিতে হবে। তাহলেই অংশীদারিত্ব মিলবে করোনা ভ্যাকসিনের। অংশগ্রহণের মাধ্যমে অংশীদারিত্ব অর্জন। এই ভ্যাকসিন গবেষণায় 700 কোটি মানুষের কল্যাণের জন্য বাংলাদেশে যে স্বেচ্ছাসেবকরা অংশ নেবেন, এই অংশগ্রহণের মধ্য দিয়ে নাগরিক হিসেবে বাংলাদেশের সকল নাগরিকের সেই ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে প্রাপ্যতা অধিকার জন্মাবে। বাংলাদেশ সরকার এবং যারা ভ্যাকসিন গবেষণার সামর্থ্য রাখে সেই প্রতিষ্ঠানগুলো খুবই দ্রুত পৃথিবীতে চলমান বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত হওয়া, এবারের কোভিড-19 ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা বৃদ্ধি করার জন্য উদ্যোগ নেওয়া দরকার। সেক্ষেত্রে আবার তড়িঘড়িও নয়, সিদ্ধান্ত নিতে হবে সুচিন্তিতভাবে। যারা এই বিষয়গুলো বিবেচনা করবেন তারা ফেজ 1 এবং ফেজ 2 যথেষ্ট যে ট্রায়াল রেজাল্ট আছে সেগুলোকে যথেষ্ট পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করেই যেন বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের ফেজ 3তে অংশগ্রহণের জন্য তাদেরকে সুযোগ দেন। সংশ্লিষ্টরা বলছেন সব দিক ভেবেই সিদ্ধান্ত নেবে সরকার। বাংলাদেশে যদি এরকম কোনো প্রস্তাবনা আসে ফেজ 3 ট্রায়ালের, তাহলে বাংলাদেশ যেটা অবশ্যই সাড়া দেবে। যে ভলান্টিয়ারকে দেওয়া হবে সেই ভলান্টিয়ার যদি কোনো কারণে, এই টিকার কারণে হোক অন্য কারণে হোক, যদি অসুস্থ হয়ে পড়ে তার পূর্ণ চিকিৎসা বিধান রাখার নিয়ম আছে। এর আগে চায়নার সিনোভ্যাককে ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দেয়া হলেও নানা জটিলতায় তা আর আলোর মুখ দেখেনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে করোনার সংক্রমণ রোধে পর্যটকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও পুলিশ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সৈকতের সবকটি পয়েন্টে অভিযান চালানো হয়। শুধু পর্যটক নয়, মাস্ক ব্যবহার নিয়ে অজুহাত রয়েছে ব্যবসায়ীদেরও। আরও জানাচ্ছেন সুজা উদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটন মৌসুমের শুরুতে প্রতিদিন ঢল নামছে হাজার হাজার পর্যটকে। হোটেল, মোটেল, বারবিস দোকান, বালিয়াড়ি ও সৈকতে ভিড় করছেন পর্যটকরা। কিন্তু কেউ মানছেন না করোনার সতর্কতা। সৈকতে প্রবেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও তাও মানছেন না পর্যটকরা। মাস্ক তো আমরা পড়তেছি, একটু পানিতে নামছি সেই জন্য রেখে গেছিলাম নিচে আর কি। মাস্ক পরেন দিকে মাস্ক পরা ছিলাম, এই মাত্র ছবি উঠাবো তো এই জন্য খুলছি। একটু কথা বলতেছিলাম তো এই জন্য মাস্কটা একটু নিচে নামেছিলাম, খোলাইছিলাম। মাস্ক এটা এতক্ষণ দাওনি কেন? না নিয়েছিলাম, নেওয়ার পরে পকড়া লাগছে আর কি। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এবার সৈকতে পর্যটক ও ব্যবসায়ীদের মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযানে নেমেছে প্রশাসন। প্রশাসনের অভিযানের সাথে সাথে পাল্টে যায় সৈকত এলাকার চিত্র। জরিমানার ভয়ে ধুম পড়ে মাস্ক কেনার। কাস্টমার কি সচেতন ছিল না, এখন ম্যাজিস্ট্রেট নামার পর অভিযান চালানোর পর মাস্ক নিচ্ছে সবাই 10 টাকা করে, প্রায় 100 পিসের মতো বিক্রি করছি, প্রায় 2 বাক্স অভিযান চালানোর পরে। আসলে জরিমানা আমাদের মুখ্য উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য হলো সবাইকে সচেতন করা, যাতে সবাই মাস্ক পরে পর্যটন এরিয়া পরিদর্শন করেন। মাস্ক ব্যবহার না করায় রোববার অভিযানে সৈকতের কলাতলি, লাবণী ও সুগন্ধা পয়েন্টে 42টি মামলাসহ জরিমানা আদায় করা হয়েছে 6020 টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বেশিরভাগ রেললাইনের মেয়াদ পেরিয়ে গেছে কয়েক দশক আগেই। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ লাইন দিয়েই চলছে ট্রেন। বিশেষজ্ঞরা বলছেন, জরাজীর্ণ রেললাইন সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, কমছে রেলের গতি। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। আজমুস সালেহের রিপোর্ট, ছবি তুলেছেন মিজানুর রহমান মিন্টু।
এমনই ঝুঁকিপূর্ণ অবস্থা জয়দেবপুর থেকে ময়মনসিংহ রুটের 90 কিলোমিটার রেলপথের। 60-70 বছরের পুরনো মরচে পড়া লোহার স্লিপার, তার উপর দিয়ে চলছে ট্রেন। কোথাও কোথাও ভেঙে গেছে সেই স্লিপার, আবার পচে নষ্ট হয়ে গেছে কাঠের স্লিপারও। এখানেই শেষ নয়, বেশিরভাগ জায়গায় নেই জয়েন্ট ক্লিপ, খুলে গেছে প্রয়োজনীয় নাট বল্টু। স্লিপারের সাথে লোহার পাতকে আটকে রাখার সংযোগ পয়েন্টও বিচ্ছিন্ন কোথাও কোথাও। কোথাও আবার নাট না থাকায় ব্যবহার করা হয়েছে কাঠের টুকরা। এগুলো নড়তেছে, নাট ইস্পাত সহ নড়তেছে। সবগুলো স্লিপার ভাঙা, যে হুকগুলা দিয়ে স্লিপারগুলো আটকানো হয় এগুলো ভাঙা। গাড়ি এলে দেখা গেছে এটা আমার একবারে 1-1.5 ফুট আঙ্গা জায়গা। সিকিভাগ পাথরও নেই মাইলের পর মাইল জুড়ে, মাটির নিচে দেবে গেছে লাইন। কয়েক বছর আগেও এই লাইনে ট্রেন চলতো 50 থেকে 60 কিলোমিটার বেগে। ঝুঁকি বিবেচনায় 30 থেকে 35 কিলোমিটার করা হয়েছে সম্প্রতি। পাথর নাই, পানি থাকে, এই স্লিপার গিলাই আপ ডাউন করে, পানি নিচে জমা থাকে, প্যাক উঠে, কাদা উঠে। গতি নিয়ন্ত্রণটা কমাই দিয়েছে কি জন্য? জানো লাইনের অবস্থা বেশি ভালো না, এই জন্য। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সংস্কারের উদ্যোগ না নিলে ভয়াবহ ঝুঁকিতে পড়বে রেল ব্যবস্থা। রক্ষণাবেক্ষণের জন্য ট্রেনের দুর্ঘটনা যেমন আছে, সাথে সাথে কিন্তু হতাহতের সংখ্যাও কিন্তু বাড়ে, কারণ দুর্ঘটনার পরিমাণটা বেড়ে যায়। তবে মন্ত্রী বলছেন উদ্যোগ নেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য আমরা কাজ করছি একই সঙ্গে, এই জন্য আমরা আলাদা দুটো প্রকল্প আমরা নিচ্ছি। আশা করতেছি যে এবছরের মধ্যে আমরা সেটা পালে যে সমস্যাগুলো কথা বললে এগুলো আর থাকবে না। বেশিরভাগ রেল সেতুও ঝুঁকিপূর্ণ বলে সম্প্রতি জানিয়েছে রেলের প্রকৌশল বিভাগ। গত 10 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 46,000 কোটি টাকা। চলছে 39টি উন্নয়ন প্রকল্প, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 1,39,000 কোটি। এরপরেও প্রতিনিয়ত গতি কমছে ট্রেনের। বিশেষজ্ঞরা বলছে, বিদ্যমান লাইনগুলো সংস্কারের উদ্যোগ না নিলে লাভ হবে না মেগা প্রকল্পে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাদারীপুরে পদ্মা সেতুর সঙ্গে রেললাইন প্রকল্পে সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দালাল চক্রের বিরুদ্ধে। জমি অধিগ্রহণের নামে ভুয়া কাগজপত্র বানিয়ে শত শত ঘর, বাড়ি ও গাছপালা দেখিয়ে ক্ষতিপূরণের খাতায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে মূল মালিকরা ক্ষতিপূরণের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আখনের ছবিতে রিপোর্ট। মাদারীপুরের শিবচর উপজেলার 6টি ইউনিয়নের 18টি মৌজার উপর দিয়ে যাচ্ছে ঢাকা মাওয়া ভাঙ্গা রেললাইন। এই রেললাইন প্রকল্পে দ্বিতীয় ধাপে জমি অধিগ্রহণ করতে যাচ্ছে সরকার। এই সুযোগকে কাজে লাগিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিতে বহু ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিপূরণের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। ভূমি অধিগ্রহণ শাখার অসাধু কিছু কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে গড়ে উঠেছে শক্তিশালী দালাল চক্র। এই অবস্থায় জমি ও স্থাপনার মূল মালিকরা ক্ষতিপূরণের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হবার আশঙ্কায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। ডিসি অফিসের লোক প্লাস সেনাবাহিনীর লোক থাইকা, রেল বিভাগের লোক থাইকা প্রত্যেকটা গাছ গণনা করে লিখে নিছে। তারপর এতগুলি লোকের লোক আর নাম আসলো কিভাবে? অন্য লোকে তাদের গাছপালা ঘরবাড়ি এখানে নাই, তারা এখানে বিল বানাইছে। আমরা ডিসি সাহেবের কাছে জানাইছি। এসব বিষয়ে অভিযোগ ওঠায় জেলা প্রশাসকের কার্যালয়ের এলএল শাখার বেশ কয়েকজনকে সম্প্রতি বদলি করা হয়েছে। শুধু বদলির মধ্যেই সীমাবদ্ধ না থেকে দোষীদের আইনের আওতায় আনার দাবি নাগরিক সমাজের। কারা এটার পিছনে কলকাঠি নাড়াচ্ছে এবং কারা এই ধরনের অন্যায়, অবৈধ স্বার্থ উদ্ধার করার চেষ্টা করছে, সেই জিনিসগুলি খতিয়ে দেখা দরকার। জেলা প্রশাসক জানালেন, ভূমি অধিগ্রহণ শাখা শতভাগ দালাল মুক্ত করতে কাজ চলছে। আমরা দালাল সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এবং যদি কোনো দালাল এখানে আমরা পাই, একদম সাথে সাথে তাকে আমরা মামলা করে তাকে জেলখানায় পাঠাবো। রেললাইন প্রকল্পে দ্বিতীয় ধাপে ক্ষতিপূরণের চেক বিতরণের জন্য 326 কোটি টাকা পেয়েছে প্রশাসন। সময় সংবাদ, মাদারীপুর। সময় সংবাদে আরও থাকছে, নিয়ম নীতি উপেক্ষা করে ইচ্ছেমতো অফিস করছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেশিরভাগ সরকারি কর্মকর্তা। সেবা প্রত্যাশীদের ভয়ঙ্কর ভোগান্তি। সাইবার হামলার আশঙ্কায় আবারও ব্যাংকগুলোকে সতর্ক করেছে সরকার। এরই মধ্যে নজরদারি জোরদার করা হয়েছে। যে কোনো ঝুঁকি এড়াতে রাতে বন্ধ থাকছে কিছু ব্যাংকের এটিএম বুথ। গ্রাহকদের বুথ ব্যবহারে সন্দেহজনক গতিবিধির বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাত যত গভীর হয় ঢাকা তত ফাঁকা হয়। নীরব ঢাকায় জরুরি প্রয়োজনে গ্রাহকদের সেবায় জেগে থাকে ব্যাংকের এটিএম বুথগুলো। রাতের এই নীরবতায় আতঙ্কের খবর ছড়িয়েছে সাইবার হামলা। এমন শঙ্কায় ফের সতর্কতা জারি করেছে সরকার। এর মধ্যে দু একটি ব্যাংকের এটিএম বুথ রাতে বন্ধ রাখা শুরু হয়েছে। কোনো ব্যাংকের বুথ রাতে খোলা থাকলেও নির্দিষ্ট সময় পর রাতে টাকা উত্তোলন বন্ধ থাকছে। 11টার পরে তো টাকা দেয় না, সার্ভার বন্ধ করে দেয়। রূপালী ব্যাংকের ম্যানেজার বলছে একটু সাবধানে থাকবেন, কোনো কাস্টমার যদি বেশি সময় হয়ে যায় তো আপনি ফলো করবেন কি করে না করে। হ্যাকার যে ঢুকছে এরপর থেকে তারা একটু বলছে, তো এর থেকে কয় মাস হবে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ডিভিশন থেকে আমাদের একটা চিঠি এসেছে আমাদের নিরাপত্তার ইস্যুতে ব্যাংকগুলিতে। সেই অনুযায়ী আসলে এই চিঠিটা সব হয়তো বা ব্যাংকে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমাদের এখানে চিঠিতে আসলে ফোকাস করা গেছে দুইটা জায়গায়, সেটা হচ্ছে এটিএম এবং সুইফটের ব্যাপারে। বেশিরভাগ এটিএম বুথ 24 ঘন্টা খোলা থাকলেও সন্দেহজনক গতিবিধির বিষয়ে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আমরা এখনো সেরকম নির্দেশনা পাইনি। আমাদের এখানে সিটি ব্যাংক আছে, ব্র্যাক আছে, স্ট্যান্ডার্ড চার্টার আছে। ঢাকা ব্যাংক শুধু বন্ধ থাকে 11টার পরে। এইটা এই 10-12 দিন বন্ধ ছিল, রাত্র 11টায় আবার ভোর 7টায় খোলা হইতো। এখন 24 ঘন্টায় খোলা। জানা গেছে উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ সাইবার হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে একটি চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত 27 আগস্ট একই ধরনের আশঙ্কা থেকে ব্যাংকের বুথ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এর আগে 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ বিগল বয়েজ জড়িত থাকার প্রমাণ মিলেছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পণ্য আমদানি, পরিবহন সহ ব্যবসার বিভিন্ন পর্যায়ে অগ্রিম ভ্যাট দিয়ে থাকেন ব্যবসায়ীরা। তবে নানামুখী জটিলতায় বেশিরভাগই ভ্যাটের রিটার্ন দাখিল করেন না। তাই রিটার্ন দিতে উৎসাহিত করতে ভ্যাটের রিটার্ন ফর্মটি বাংলায় করার উদ্যোগ নিয়েছে এনবিআর। এছাড়া এখন থেকে শুধু ব্যাংক হিসাব নয়, ডেবিট ও ক্রেডিট কার্ডের পাশাপাশি বিকাশ, নগদের মতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভ্যাট দিতে পারবেন করদাতারা। তবে অনলাইনে রিটার্ন দাখিলের প্রক্রিয়া আরও সহজ করার দাবি ভ্যাটদাতাদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। ভ্যাট আইন অনুসারে নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রতি মাসে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকলেও রিটার্ন দেয় না সিংহভাগ। হিসাব ও নিরীক্ষা নির্ভর হওয়ায় ভ্যাটের রিটার্ন দাখিলে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ভীতি রয়েছে। অন্যদিকে ইংরেজি ভাষায় করা জটিল রিটার্ন ফর্ম বোধগম্য নয় অনেকের কাছে। এই প্রেক্ষাপটে ভাষার মাস ফেব্রুয়ারিতে ভ্যাটের রিটার্ন ফর্মটি বাংলায় চালু করতে যাচ্ছে এনবিআর। সেই সঙ্গে ঘরে বসেই মোবাইলে বিভিন্ন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে শিগগিরই ভ্যাট পরিশোধের সুযোগ পাবেন ভ্যাটদাতারা। অনেকে মনে করছে যে এটা ইংরেজি রিটার্নটা তারা বুঝতেছে না, বাংলা ফরম্যাট করার জন্য ইতিমধ্যে ভেন্ডরকে বলে দিয়েছি, চেষ্টা করছি ফেব্রুয়ারির মধ্যে এটা অনলাইনে চলে আসবে। যাদের সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাই তারা অন্য ব্যাংকের যে সমস্ত ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আছে, যারা ছোট ছোট ট্যাক্স পেয়ার তারা নগদ, বিকাশ এগুলো ব্যবহার করেও ট্যাক্স জমা দিতে, ট্রেজারি ডিপোজিট করতে পারে। বর্তমানে 6টি ব্যাংকের হিসাব থেকে অনলাইনে ভ্যাট পরিশোধ করা যায়। ডেবিট ও ক্রেডিট কার্ডের পাশাপাশি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে করদাতাদের ভ্যাট পরিশোধের সেবা দিতে সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে এনবিআর। ঘরে বসে ভ্যাট দিতে পারবো। বিকাশে অ্যাকাউন্ট থাকতে হবে, ইউক্যাশে অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অপশনগুলোর মধ্যে ওনার জন্য যেটা অ্যাপ্লিকেবল হবে সেই নাম্বারটা চাপলেই তো সে টাকা ডেবিট করতে পারবে। এতে ভোগান্তি কমার পাশাপাশি বাঁচবেন সময়। তবে ভ্যাট নিবন্ধন ও অনলাইনে রিটার্ন দাখিলের প্রক্রিয়া সহজ করার দাবি ভ্যাটদাতাদের। রেজিস্ট্রেশনটা কঠিন করাতে কেউ কিন্তু রেজিস্ট্রেশন করতেছে না, ভ্যাট ঠিকই দিচ্ছে, কিন্তু এটা সরকারি কোষাগারে ওই টাকাটা জমা হচ্ছে না। আগে রিটার্নটা আমরা 28টা কলাম ছিল, এখন প্রায় 70টার মতো কলাম। যারা ছোট ব্যবসায়ী আছে তাদেরকে এই 70টা কলাম ফিল আপ করা আসলে দুরূহ কাজ। 2 লক্ষাধিক ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে রিটার্ন দাখিল করছে প্রায় 1 লাখ প্রতিষ্ঠান। এর মধ্যে অনলাইনে করছে 70,000। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। অফিস আছে আসনও, কিন্তু নেই কর্মকর্তা। নিয়ম নীতি উপেক্ষা করে ইচ্ছে মতো অফিস করছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেশিরভাগ সরকারি কর্মকর্তা, যার কারণে ভোগান্তি শেষ নেই সেবা প্রত্যাশীদের। তবে ভিন্ন চিত্র হিসাবরক্ষণ ও মহিলা বিষয়ক কর্মকর্তা দফতরে। আতল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম আবুর রিপোর্ট।
রোববার ঘড়ির কাঁটা 10:30 পেরিয়েছে, দরজা খোলা, তবে ফাঁকা পড়ে আছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার আসন। অথচ 9টা থেকেই অফিসে দায়িত্ব পালন করার কথা। এই অফিসের আরেক কর্মচারী জানালেন 11টার আগে আসেন না হিসাব রক্ষক। শিক্ষা কর্মকর্তা এখনো আসেনি। অ্যাকাউন্টেন্ট সাহেব উনি আসেনি। আমি জানি আব্বাস ভাই 11টার পর ছাড়া আসে না। অ্যাকাউন্টেন্ট সাহেব হ্যাঁ। একই চিত্র পলাশবাড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমবায়, সমাজসেবা, পাট অধিদপ্তর, মৎস্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের। দিনাজপুর থেকে অফিস করায় বেলা 11টার পরও সাক্ষাৎ মেলেনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের। অপেক্ষা ছাড়া কোনো গতি নেই সেবা প্রত্যাশীদের। কষ্ট হচ্ছে না? হচ্ছে তো কষ্ট। তারপরও দাঁড়ায় আছেন কেন? লোক নেই, অফিসার নাই না। আসছে রাস্তা পথের মধ্যে আসছে। এটা দেখেন তো ভাই, সময়টা কত? 11:05। তবে ভিন্ন চিত্র উপজেলার হিসাবরক্ষণ ও মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে। কর্তব্যবোধ থেকে মানুষের সেবায় তৃপ্তি খুঁজে পান তারা। 9টা 5টা অফিস, সরকারি নিয়ম, এটা টাইম, এটা করা হয়। এটা আসলে সদ ইচ্ছার বিষয়। আমি একটুখানি হয়তোবা কেয়ারফুল হলে এটা সমাধান করা সম্ভব। এদিকে সময় সংবাদের উপস্থিতি জানতে পেরে নিজ কার্যালয়ে না গিয়ে অফিসার্স ক্লাবের সামনে বেলা 11:15টার দিকে অবস্থান নেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। দেরিতে আসার কারণ জানতে চাইলে সময় সংবাদের মাইক্রোফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন তিনি। তবে এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি এটা যেহেতু জানি না, সুতরাং বলতে পারবো না যে উনি ফাঁকি দিচ্ছেন কিনা। আমি এটা জানার চেষ্টা করব। তারা যদি দেখি যে অন্য কোনো কাজে অন্য কোথাও থাকে, নিশ্চয়ই তাদের যে উত্তোলন কর্তৃপক্ষ আছে তাদেরকে জানিয়ে যেতে পারে। পলাশবাড়ী উপজেলায় 17টি সরকারি দপ্তরের মধ্যে সমাজসেবা, প্রকল্প বাস্তবায়ন ও বন বিভাগের কর্মকর্তা একাধিক উপজেলার দায়িত্বে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করেছে মহামারী করোনা। দেশটিতে প্রতিদিন গড়ে 1.5 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় করোনা দ্বিতীয় ঢেউ সামলাতে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। লাগাম টেনে ধরতে ক্যালিফোর্নিয়ায় দেয়া হয়েছে কারফিউ। ক্যালিফোর্নিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। যুক্তরাষ্ট্রে করোনায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। একদিন আগে রেকর্ড সংক্রমণের পর শনিবারও দেশটিতে প্রায় 2.25 লাখ মার্কিনীর করোনা শনাক্ত হয়েছে। নতুন করে মারা গেছেন 1,500 মানুষ। দেশটিতে সংক্রমণের দিক দিয়ে এগিয়ে থাকা অঙ্গরাজ্যগুলোর মধ্যে অন্যতম ক্যালিফোর্নিয়া। রাজ্যটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সময় শনিবার রাত থেকে ক্যালিফোর্নিয়ায় জারি করা হয়েছে কারফিউ। 10টা থেকে 5টা পর্যন্ত 1 মাসের জন্য কারফিউ জারি করেছেন করোনা বিস্তার প্রতিরোধের জন্য। আমরা মনে করি এটা অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত। করোনা মোকাবিলায় অন্য অঙ্গরাজ্যগুলোও বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। কোথাও কোথাও মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে, কোথাও আবার কঠোর করা হয়েছে বিধিনিষেধ। আগামী সপ্তাহে থ্যাঙ্কসগিভিং ডের ছুটি কাটাতে বিপুল সংখ্যক মার্কিন নাগরিক এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে ভ্রমণ করতে পারেন। এতে করোনা সংক্রমণ আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা কর্তৃপক্ষের। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ এবং স্থানীয় প্রশাসন ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই করোনা বিস্তার রোধে এগিয়ে যাওয়া যাবে অনেক দূর, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। বঙ্গবন্ধু টি-20 কাপ সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে দলগুলো। তবে দলীয় অনুশীলনে দুঃসংবাদ পেয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ইনজুরিতে পড়েছেন দলটির অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। কাল জানা যাবে তার শারীরিক অবস্থা। দীর্ঘ সময় অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুশফিক, সাকিব, তামিম, রিয়াদরা। নিজের পারফরমেন্সের সঙ্গে দলের হয়ে ইতিবাচক ফলের লক্ষ্য রাজশাহীর আশরাফুল ও খুলনার বিজয়ের। স্কেচে ভর দিয়ে সাইফুদ্দিনের হেঁটে হেঁটে টিম বাসে ওঠা, দূর থেকেই রাজশাহী কর্তাদের নীরব চোখে অবলোকন, যেন চিন্তার ভাঁজ। ড্রাফটে যে এ ক্যাটাগরির মাহমুদুল্লাহ মুস্তাফিজদের ছাপিয়ে প্রথমবারই এই অলরাউন্ডারকে দলে ফিরিয়েছিল পদ্মাপাড়ের রাজশাহী। এই দৃশ্যটি বাদ দিলে বাকি আর সবই হয়েছে প্রত্যাশা মতোই। পরিকল্পনায় কোনো ঘাটতি রাখতে চায় না তামিম ইকবালের ফরচুন বরিশাল। অনুশীলনে সবার আগে আসলেও এদিনও তারা প্র্যাকটিস সেরেছে টিম জার্সি ছাড়াই। এদিনও জেমকন খুলনার অনুশীলনের মধ্যমণি ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিজয়, রিয়াদরা মেতেছেন খুনসুটিতে। দীর্ঘ সময় নেটে ব্যাটিং করেছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিক। আর কোচ খালেদ মাহমুদ সুজন আলাদাভাবে কাজ করেছেন পেসারদের নিয়ে।
বিপিএল এর পরিবর্তে আয়োজিত এই টুর্নামেন্টটি দেশি আর অভিজ্ঞদের জন্য দারুণ সুযোগ আবারও জাতীয় দলে ফেরার মানছেন মোহাম্মদ আশরাফুল। আশাবাদী তার দল রাজশাহী নিয়েও। যেহেতু আমাদের এটা খেলাটা হচ্ছে আমাদের লোকাল প্লেয়ারদের নিয়ে, তো আমাদের যেই 16 জনকে পিক করা হয়েছে প্রত্যেকটাই যার যার জায়গা থেকে বেস্ট আমার কাছে মনে হয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে কাল শেষবারের মতন অনুশীলন করবে দলগুলো। 24 তারিখ থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-20 কাপ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতু হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড, বললেন প্রধানমন্ত্রী। সরকারের ধারাবাহিকতার কারণেই উন্নয়ন চলমান। 3 জেলায় 3 সেতুর উদ্বোধন। মূর্তি পূজা আর ভাস্কর্যকে সম্মান জানানো এক নয়, সৌন্দর্য চর্চা ইসলামী শিক্ষা নিষিদ্ধ নয়। ব্রিফিং সম্মিলিত ইসলামী জোটের হেফাজতের বর্তমান নেতৃত্ব উগ্রপন্থী। বেগমপাড়ায় বাংলাদেশিদের নাম ঠিকানা জানতে চান হাইকোর্ট। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।